সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা। 2025 নতুন বছর। আমার সমস্ত দর্শক বন্ধুকে অনেক অনেক নতুন বছরের শুভেচ্ছা ও শুভকামনা। তো 5 বছর একসঙ্গে পথ চলার পর একটা লয়্যালটি বোনাস, যে আমাদের ব্যক্তিগত যে চার্ট, ব্যক্তিগত যে গ্রহ অবস্থান, তার সঙ্গে একটা মেলবন্ধন করে সৌরমণ্ডলে আকাশে যে গ্রহ পরিবর্তন, গ্রহ চলাচল হচ্ছে, তার রেজাল্টটা বোঝার জন্য আরেকটু সূক্ষ্ম, আরেকটু গভীরের একটা আলোচনা এবং প্রয়োগ এবং একটা বোঝবার একটা চেষ্টা। তো প্রথমেই বলে নিই যে 13ই জানুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি কুম্ভ মেলার যে পর্ব, সেই পর্ব অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ শক্তিশালী সময়, এবং এই সময়কে যদি আমরা সঠিকভাবে সদ্ব্যবহার করতে পারি তাহলে কিন্তু পুরো বছর আমাদের একটা বিশেষভাবে রক্ষা কবচ তৈরি হবে। যাদের সাড়ে সাথী, যাদের ঢাইয়া চলছে, আসন্ন যাদের রাহুকেতু রিটার্ন, অশুভ ডিফিকাল্ট দশা চলছে, জীবনে সময় ভালো যাচ্ছে না, তাদের জন্য কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ। 3টে ভিডিও আপলোড হয়ে আছে কুম্ভ মেলা সংক্রান্ত। 3টে ভিডিও দেখে বিশেষ করে প্রয়োগগুলো কিন্তু অতি অবশ্যই করবেন। মন্ত্র সাধনা যদি নাও পারেন, কিছু বিশেষ প্রয়োগ বলা আছে যেটা অত্যন্ত সহজ, সেখানে কোনো সময়ের কোনো বিনিয়োগ করার সময়ে যাদের শর্টেজ তারাও করতে পারবেন, কোনো আর্থিক কোনো সেইভাবে খরচ নেই। অতি অবশ্যই কিন্তু এটা ফলো করার চেষ্টা করবেন। তো আমরা গ্রহ গোচর সঞ্চার সারা বছর আপনারা যে সমস্ত আলোচনা শোনেন, সেগুলোকে নিজেদের মতো করে আন্ডারস্ট্যান্ডিং, আমার পার্সোনাল ইম্প্যাক্ট কতটা হবে সেটা বোঝার একটা চেষ্টা, যাতে অত্যাধিক ভয়ভীতিও না হয় এবং একটা সাংঘাতিক উৎসাহ উৎফুল্ল হয়ে গেলাম, সেখানে রেজাল্ট পেলাম না, সেখানে একটা হতাশা হলো। তো একটা মিডল পজিশন, একটা সঠিক আন্ডারস্ট্যান্ডিং। জ্যোতিষ শেখানোর এটা প্রয়াস নয়, কিন্তু যেহেতু সকলেই আপনারা জ্যোতিষ অনুরাগী, একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং আপনাদের সকলেরই আছে, সুতরাং কিছুটা যদি আপনাদের আরেকটু হ্যান্ড হোল্ডিং করতে পারি, তাহলে আমার কিন্তু আরও এই যে বছর 5 ধরে আপনাদের স্পিরিচুয়াল বুলেটস মন্ত্র দিয়ে এসেছি, সিক্রেট অ্যান্ড সিক্রেট ফর্মুলা, তার যে ইম্প্যাক্টটা, সেই ইম্প্যাক্টের উপর আরও কিছু আপনারা পজিটিভ ইম্প্যাক্ট পাবেন, আপনাদের চলার পথ আরও মসৃণ হবে। তাহলে বুঝতে হবে কি না, বুঝতে হবে এটা যে এই যে আমাদের লগ্ন থেকে দ্বাদশ ভাব, মেষ থেকে মীন রাশি, এই রাশিদের একটা শ্রেণীবিভাগ আছে। সেই শ্রেণীবিভাগটা পুরুষ এবং নারী, ম্যাসকুলাইন অ্যান্ড ফেমিনাইন। এখন এই জেন্ডার যে ডিভিশনটা, এটা খুব ক্রিটিক্যাল, এটা খুব বিতর্কিত হয়ে যায়। কিন্তু এটাকে যদি আমরা একটা ন্যাচারাল ফোর্স, ফিজিক্সের আঙ্গিকে দেখি, তাহলে সেন্ট্রিফিউগাল ফোর্স আর সেন্ট্রিপেটাল ফোর্স। ম্যাসকুলাইন এনার্জি হচ্ছে সেন্ট্রিফিউগাল, আউটগোয়িং, আর ফেমিনাইন ফোর্স হচ্ছে ইনকামিং, সেন্ট্রিপেটাল। তো অগ্নি আর বায়ুতত্ত্বের যে রাশিগুলো আছে, অর্থাৎ মেষ, সিংহ, ধনু, এই 3টে হচ্ছে অগ্নিতত্ত্ব, মেষ, সিংহ, ধনু। আর বায়ুতত্ত্ব কি? মিথুন, তুলা আর কুম্ভ। তো এই বায়ু আর অগ্নিতত্ত্বের যে রাশি, 6টা রাশি হচ্ছে ম্যাসকুলাইন। আর জলতত্ত্ব আর পৃথ্বীতত্ত্বের যে রাশি, অর্থাৎ কর্কট, বৃশ্চিক আর মীন, আর ওদিকে বৃষ, কন্যা আর মকর, এই 6টা রাশি হচ্ছে ফেমিনাইন। মেষ এবং তার সঙ্গে অগ্নি রাশি হচ্ছে ফায়ার এবং ম্যাসকুলাইন। জেমিনাই, তার সঙ্গে বাকি এয়ার সাইন হচ্ছে এয়ার এবং ম্যাসকুলাইন। আর ওদিকে জলতত্ত্ব আর পৃথ্বীতত্ত্ব। এই ডিভিশন থেকে আমরা কি গুণধর্ম পাই না, ম্যাসকুলাইন যে সাইনগুলো, অর্থাৎ অগ্নিতত্ত্ব এবং
বায়ুতত্ত্বের যে রাশিগুলো, তার ফলাফলটা সবসময় বহির্মুখী। অর্থাৎ আপনার কোনো গ্রহ যদি ওই রাশিতে অবস্থান করে থাকে, অগ্নিতত্ত্বে এবং বায়ুতত্ত্বে যদি আপনার গ্রহ থাকে, অর্থাৎ মেষ, মিথুন, সিংহ, তুলা, ধনু, কুম্ভ, এই 6টা রাশিতে যদি আপনার কোনো গ্রহ থাকে, তাহলে সেই গ্রহ ন্যাচারালি কিছু রেজাল্টস সে প্রদান করবে, কারণ সে বহির্মুখী, সে তার মধ্যে একটা এক্সটার্নালাইজ হওয়ার ন্যাচারাল ক্যারেক্টার, গুণধর্মটাই তার হচ্ছে প্রকাশ। এবার যদি আপনার গ্রহ, যে গ্রহের দশা চলছে, সেই গ্রহ যদি অগ্নিতত্ত্বর রাশিতে বা বায়ুতত্ত্বের রাশিতে অবস্থান করে থাকে, তাহলে কিন্তু আপনি সেই দশার রেজাল্ট আরও অনেক বেশি পাবেন। যদি আপনার গ্রহ জলতত্ত্ব বা পৃথ্বীতত্ত্বে থাকে, তাহলে তার রেজাল্ট, তার যে গুণধর্ম, তার যে ন্যাচারাল টেন্ডেন্সি বা প্রপেন্সিটি, সেটা হচ্ছে রিসিভ করা। সুতরাং আপনার যে দশা চলছে, সেই দশার অধিপতি গ্রহ যদি জলতত্ত্বে বা পৃথ্বীতত্ত্বে থাকে, তাহলে সে রিসিভ করবে বেশি, তার গ্রহণ ক্ষমতা বেশি। সুতরাং গোচরে যখন আমরা আলোচনা করব যে অমুক গ্রহর এই গোচর হচ্ছে, বা অমুক গ্রহর এই গতি পরিবর্তন হচ্ছে বক্র থেকে মার্গী বা মার্গী থেকে বক্রী, বা কোনো বিশেষ গ্রহ সংযোগ হচ্ছে, যেটা 29 মার্চ 2025 6টা গ্রহের সংযোগ হবে মীন রাশিতে, এই সমস্ত আলোচনা যখন হবে, তখন আপনাকে বুঝতে হবে যে আপনার যদি জলতত্ত্ব বা পৃথ্বীতত্ত্বের রাশিতে গ্রহ থাকে, তাহলে তার রিসিভিং, তার যে পাত্রতা, সেটা অনেক বেশি। সুতরাং গোচরের যে ট্রানজিট বা সৌরমণ্ডলে যা সেলেস্টিয়াল ইভেন্ট হচ্ছে, তার যে এনার্জিটা, তার যে বিচ্ছুরণটা, সেটা আপনি অনেক বেশি রিসিভ করবেন। সো হ্যাভ টু বি রেডি অ্যাকর্ডিংলি। এবার আপনার যে গ্রহের দশা চলছে, সেখানে কিন্তু আপনাকে দেখতে হবে, বুঝতে হবে যে সেই গ্রহের যে দুটো ঘর, সেই দুটো ঘরের একটা হচ্ছে আউটগোয়িং, একটা হচ্ছে ইনকামিং। যেরকম মোবাইল ফোনে আপনি ফোন করতেও পারেন, আবার ফোন আসতেও পারে। তো আপনার আউটগোয়িং ঘর যেটা আর ইনকামিং ঘর যেটা, তার মধ্যে রেজাল্টের তারতম্য হবে। আচ্ছা, এখানে আগে একটু সংক্ষেপে একটু সরে গিয়ে বলে নিই যে চন্দ্র আর রবির যেহেতু একটা একটা ঘর, সুতরাং তাদের রেজাল্ট কিন্তু ফিক্সড। চন্দ্র কর্কট রাশির অধিপতি গ্রহ, সে নিজেও ফেমিনাইন এবং জলতত্ত্ব, সুতরাং তার রিসেপটিভিটি অনেক বেশি। এবং সূর্য, রবি হচ্ছে সিংহ রাশির অধিপতি গ্রহ, ফায়ার সাইন। অবভিয়াসলি আমরা জানি সূর্যের প্রকাশ ক্ষমতা অনেক বেশি। এবার আপনার যখন দশা চলছে, ধরে নেওয়া যাক আপনার শুক্রের দশা চলছে, তাহলে শুক্রের দুটো ঘর আছে, একটা বৃষ, একটা তুলা। তাহলে বৃষ হচ্ছে পৃথ্বীতত্ত্ব, রিসিভিং, আর তুলা হচ্ছে বায়ুতত্ত্ব, গিভিং, এক্সপ্রেসিং, ম্যানিফেস্টিং। এবার যদি আপনার শুক্রের দশা চলে, বা আপনার যদি শুক্রের দশা না চলে, অন্য কোনো গ্রহের দশাও যদি চলে যে বৃষতে অবস্থান করে আছে, তাহলে সে কিন্তু রিসিভিং, তার যে ক্যাপাসিটিটা, সেটা তার কিন্তু বেশি হবে। এবার এই যে বৃহস্পতি অবস্থান করে আছে বৃষ রাশিতে, যেখানে বৃহস্পতি 14 মে অবধি অবস্থান করবে, যাদের বৃষ রাশিতে অবস্থিত গ্রহের দশা চলছে বা শুক্রের দশা চলছে, কারণ শুক্র হচ্ছে লর্ড অফ টরাস বৃষ, আপনারা কিন্তু বৃহস্পতির রেজাল্টটা
2% হলেও বেশি পাবেন। অ্যাবিলিটি, এবং যদি চেষ্টা করেন তাহলে আরও বেশি পাবেন। এই যে শনির সঞ্চার হবে 29 মার্চ, শনি যে মীন রাশিতে সঞ্চার করবেন, যেটা জলতত্ত্ব, রিসিভিং, জলতত্ত্বের সমস্ত রাশি লগ্নের মানুষ কিন্তু বেশি রিসিভ করবে। আর আপনার যদি দশা চলে, যে দশা আপনার, যদি চন্দ্রের দশা বা যদি শুক্রের দশা, যেগুলো জলতত্ত্ব, বা আপনার যদি কর্কটে অবস্থিত গ্রহ বা বৃশ্চিকে অবস্থিত গ্রহ বা মীনে অবস্থিত গ্রহের দশা চলে, তাহলে কিন্তু আপনার উপর এফেক্ট বেশি হবে। তো আপনার কি দশা চলছে এবং সেই গ্রহ কোন রাশিতে বসে আছে, আউটগোয়িং না ইনকামিং, সেটা কিন্তু আপনাকে দেখতে হবে। এবার রাহুর ট্রানজিট হবে কুম্ভ রাশিতে, বায়ুতত্ত্ব, টোটালি আউটগোয়িং, ম্যানিফেস্টিং। এবার যাদের অগ্নিতত্ত্ব বা বায়ুতত্ত্বের লগ্ন রাশি, বা যাদের গ্রহ দশা চলছে এবং সেই গ্রহ বায়ুতত্ত্ব, স্পেশালি বায়ুতত্ত্ব বা অগ্নিতত্ত্বে অবস্থান করে আছেন, তাদের রেজাল্টস কিন্তু ম্যানিফেস্ট করবে বেশি, তাদের দশার রেজাল্ট ম্যানিফেস্ট করবে বেশি। কারুর ধরুন যদি সিংহ রাশিতে কোনো গ্রহ থাকে, তাহলে রাহুকেতুর ওখানে ট্রানজিট হলো। কারুর যদি মিথুনে কোনো গ্রহ থাকে বা যদি তুলায় কোনো গ্রহ থাকে, তাহলে রাহুর দৃষ্টি প্রদান হবে সেখানে। তাহলে তুলায় যে গ্রহ আছে বা মিথুনে যে গ্রহ আছে, সেই মিথুন আর তুলা দুটোই কিন্তু ম্যানিফেস্টিং, এক্সটার্নালাইজড হওয়ার 30 ডিগ্রিজ রাশি। তো অলরেডি আপনার যে দশা চলছে, সেই দশা, সেই গ্রহ কিন্তু ওই ম্যানিফেস্টিং, প্রকাশ, রেজাল্ট গিভিং 30 ডিগ্রিতে বসে আছে। তার উপর যখন রাহুর মতো ম্যানিফেস্টিং, রেজাল্ট ওরিয়েন্টেড প্ল্যানেটের দৃষ্টি হবে এবং বায়ুতত্ত্ব থেকে, এবং রাহু নিজের ঘর, ওটা কুম্ভ, রাহু হচ্ছে কো-ওনার, তখন কিন্তু রাহুর প্রভাবে যাদের ধরে নিন সিংহ, মিথুন এবং তুলা রাশিতে গ্রহ আছে, এবং সেই গ্রহর দশা যদি আপনার জীবনে এখন চলে, তাহলে কিন্তু রাহুর ট্রানজিটে আপনারা বিশেষ ফল পাবেন, বিশেষ আপনারা এফেক্ট হবে। যেরকম বর্তমানে রাহু যে মীনে অবস্থান করে আছে, তাহলে রাহুর দৃষ্টি কোথায় আছে? কন্যায় আছে, কর্কটে আছে, বৃশ্চিকে আছে। একটা পৃথ্বীতত্ত্ব, দুটো জলতত্ত্ব, এবং সে নিজে জলতত্ত্বে আছে। তাহলে রাহুর যে এফেক্টটা, রাহুর এফেক্টটা কি? রাহুর এখানে এফেক্ট হচ্ছে ইনকামিং, রিসিভিং। তাহলে রাহুর যে রিসিভিং এফেক্টটা, সেই রিসিভিং এফেক্টটা কিন্তু বৃদ্ধি পাবে রাহুর দৃষ্টির কারণে। কর্কটে অবস্থিত গ্রহের দশা যাদের চলছে, কন্যায় অবস্থিত গ্রহের দশা যাদের চলছে, আর বৃশ্চিকে অবস্থিত গ্রহের দশা যাদের চলছে, তাদের কিন্তু ওই পুরো গোচর ইত্যাদির যে রেজাল্টটা, যে এফেক্টটা, সেটা রিসিভিং অনেক বেশি হবে। এই জন্য বৃশ্চিক রাশির এই সময়, কর্কট রাশির এই সময় যে ঢাইয়াটা চলছে, বৃশ্চিক রাশির চিন্তা করুন, রাহুর দৃষ্টি আসছে, আবার শনির দৃষ্টি আসছে। আমি আপনাদের কারেন্ট সিনারিও দিয়ে একটু বোঝাই। তো যেহেতু দুটো রেজাল্টই তারা পাচ্ছে, রাহুর ইম্প্যাক্টে তারা রিসিভ করছে বেশি, শনির ইম্প্যাক্টে তাদের এক্সটার্নালাইজও হচ্ছে বেশি। তো গোচরের, দুটো গোচরেরই কিন্তু তারা রেজাল্টটা বিশেষভাবে পাচ্ছেন। এই জন্য তাদের জন্য একটু ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে।
কর্কটের কি হচ্ছে, কর্কট শুধু রাহুর ইম্প্যাক্টটা পাচ্ছে, শনির ঢাইয়া চলছে, কিন্তু শনির পরাশর মতে কোনো দৃষ্টি নেই। তো যখন আপনার এরকম ক্রিটিক্যাল চলবে, যাদের সামনে সাড়ে সাথে শুরু হচ্ছে মেষ রাশি, তো মেষ রাশি আপনাদের সেই সাড়ে সাথে শুরু হবে। আপনাদের কি মীন রাশিতে কোনো গ্রহ আছে? আপনার যে গ্রহের দশা চলছে সেই গ্রহ কি বৃষতে আছে বা কন্যায় আছে বা বৃশ্চিকে আছে বা মীনে আছে? তাহলে কিন্তু সেই দশার উপরে বেশ ভালো রকম এফেক্ট হবে স্যাটার্নের ট্রানজিটের। সাড়ে সাতির প্রভাবটাও এলো, প্লাস দশাকেও কিন্তু শনি মডিফাই করা শুরু করবে। তো এই জন্য এই যে একটা খুব ফান্ডামেন্টাল মৌলিক শ্রেণী বিভাগ, যে একটা শ্রেণী হচ্ছে বায়ুতত্ত্ব অগ্নিতত্ত্ব যেখানে প্রকাশ হবে, আরেকটা শ্রেণী বিভাগ হচ্ছে জলতত্ত্ব আর পৃথ্বীতত্ত্ব যেখানে রিসেপশন হবে। এবার সবসময় আপনার লগ্ন সাপেক্ষে বায়ুতত্ত্ব বা অগ্নিতত্ত্বে যদি গ্রহ থাকে, অর্থাৎ পজিটিভ ম্যাসকুলাইন সাইনে যদি থাকে, তাহলে তার রেজাল্টটা যেহেতু বেশি প্রকাশ পাচ্ছে, আর ওয়াটার সাইন বা আর্থ সাইনে যদি থাকে তাহলে তার রেজাল্টটা প্রকাশের চেয়ে বেশি সেখানে রিসিভ করছে বেশি। সুতরাং ওই দুটো রাশির সাপেক্ষে আপনাকে এটা বুঝে নিতে হবে যে আপনার যেটা ম্যাসকুলাইন ঘর, দশা অধিপতির যেটা ম্যাসকুলাইন ঘর, তার রেজাল্টটা আপনি অনেক বেশি অনায়াসে পাবেন, স্বতঃস্ফূর্তভাবে পাবেন এবং পজিটিভ পাবেন। আর যেটা আপনার নেগেটিভ বা ইনকামিং বা ফেমিনাইন ঘর, সেখানে কিন্তু রেজাল্ট অতটা তাড়াতাড়ি হবে না, স্লো হবে, কম হবে এবং আপনাকে ওখানে এফর্ট দিতে হবে। ধরে নেওয়া যাক মকর লগ্নের শুক্রের দশা শুরু হয়েছে, রাজ্যকারক গ্রহ। তো রাজ্যকারক গ্রহ শুনলেই আমরা ভাবি যে আমরা রাজা হয়ে যাব। তো রাজ্যকারক গ্রহের পঞ্চম ভাব আর দশম ভাব দুটোই কিন্তু সাংঘাতিক ইম্পর্ট্যান্ট এবং দুটোই ভেরি ভেরি স্ট্রং এবং রেজাল্ট গিভিং ইন টার্মস অফ হাউস ওনারশিপ। কিন্তু পঞ্চম ভাব হয়ে গেল ফেমিনাইন, আর্থ সাইন, সন্তান, নিজের মেরিট, অর্থনৈতিক দিক। তো এই পঞ্চম ভাবের উপর কিন্তু আপনাকে কাজ করতে হবে, পঞ্চম ভাবের রেজাল্ট পেতে দেরি হবে। কিন্তু দশমের রেজাল্ট, কর্মজীবন, জীবনের স্ট্যাটাস, পদ, প্রতিষ্ঠা, মর্যাদা, এগুলো কিন্তু আপনারা অনেক অনায়াসে পাবেন, অনেক ফাস্ট হবে। এবার আপনার পঞ্চমে যদি কোনো গোচর হয়, যেটা বর্তমানে বৃহস্পতির গোচর চলছে মকরের, তো পঞ্চমের গোচরটা আপনাদের জন্য কিন্তু একটু ডিফিকাল্ট হলে আপনারা বেশি রিসিভ করবেন সেটা। আর যদি গোচর আপনাদের দশমে হয় তাহলে সেখানে আপনারা, শুভ গোচর যদি হয়, আপনারা বিশেষ রেজাল্ট পাবেন। এবং আপনাদের ইন জেনারেল ফিফথের রেজাল্টটা স্লো হবে, ফিফথের রেজাল্টটা নেগেটিভ হতে পারে, আর 10th রেজাল্টটা কিন্তু আপনারা অনেক বেটার পাবেন, অনেক অনায়াসে পাবেন। পঞ্চমের জন্য আপনারা হোমওয়ার্ক করতে হবে, আপনাদের লেবার দিতে হবে, পরিশ্রম করতে হবে, উচ্চ বিদ্যার জন্য খাটতে হবে, অনায়াসে হবে না, রাজ্যকারক গ্রহ, সো হোয়াট। তো এই জায়গাগুলো বুঝে নিয়ে এইভাবে কিছু বেসিক মৌলিক গুণধর্ম বুঝে আমরা কিন্তু আমাদের দশার সঙ্গে সঞ্চারের একটা মেলবন্ধন করে আরও অনেক স্পষ্ট একটা অনেক ক্ল্যারিটির জায়গায় আমরা পৌঁছতে পারি। আগামী ভিডিওতে আমরা আরও কিছু এই রকম মৌলিক তাত্ত্বিক আলোচনা করব, যাতে আপনাদের 2025-এর সঞ্চারগুলোকে এবং গ্রহ গতি পরিবর্তনগুলোকে এবং বিভিন্ন যোগগুলোকে বোঝার আরও একটা সুস্পষ্ট ধ্যান ধারণা হয়, আরও গভীরে যাতে আপনারা বুঝতে পারেন এবং অহেতুক কিছু হাইপার মেন্টাল রিয়াকশন যাতে না হয়। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপা অনন্তা।